এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে ফুটবলের সেমিফাইনালে কাল ভারত চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে চাপমুক্ত থেকে ফাইনাল নিশ্চিতের লক্ষ্য। চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো অনুশীলনে কৃষ্ণা। অক্টোবরে নেপালে নারী সাফে আবারও দেশকে শিরোপা উপহার দেওয়ার প্রত্যয়। দেখছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ভারত থেকে চিকিৎসা শেষ করে দেশে ফিরে দীর্ঘদিন পর অনুশীলন শুরু করেছেন সাফজয়ী নারী ফুটবলার কৃষ্ণা রানী। তবে মাঠে কবে ফিরবেন সেটা অনিশ্চিত থাকলেও অক্টোবরে নেপালে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে খেলার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তিনি। 2022 সালে সাফ জয় করে দেশে ফিরে পায়ের আঙুলের ইনজুরিতে পড়েছিলেন কৃষ্ণা। এই ইনজুরিটা আমি শুনছি যে যারা হচ্ছে অ্যাথলেট, যারা রানিং করে তাদের হয় বেশিরভাগ, তো তার ভিতরে হচ্ছে আমার হয়ে গেছে। বুকে চাপা কষ্ট নিয়ে এভাবেই নিজের ইনজুরির কথা বলছেন কৃষ্ণা রানী। সাফজয়ী এই ফুটবলার দীর্ঘদিন ধরেই আছেন মাঠের বাইরে। 2022 সাফ জয়ের কিছুদিন পরই পায়ের আঙ্গুলের ইনজুরিতে পড়েন কৃষ্ণা। কিছুটা সুস্থ হলে 2023-এ ঘরের মাঠে নেপালের বিপক্ষে খেলেন প্রীতি ম্যাচ, আর সেটাই ছিল জাতীয় দলের জার্সিতে তার শেষ প্রতিনিধিত্ব। এরপরই ব্যথা বাড়ায় দল থেকে ছিটকে যান এই ফুটবলার। দেশে একাধিক চিকিৎসকের শরণাপন্ন হলেও প্রতিকার মেলেনি, তাই বাধ্য হয়ে চিকিৎসার জন্য যান ভারতে। চিকিৎসা শেষে দেশে ফিরে শুরু করেন অনুশীলন। ব্যথাটা অনেক বেশি হলেও এখানে অনেক ডক্টর দেখাইলাম, এমআরআই যা করানোর কথা সবাই মানে যেটা বলছে সেটাই করাইছি। তো ওনারা আসলে ধরতে পারতেছিল না যে কি হয়েছে। ওখানকার যে বেস্ট ফিজিওথেরাপিস্ট ছিল, তো উনি আমাকে দেখেন। তো আমার যে আগের যে মানে রিপোর্ট এবং কি যা যা করছি এবং কি হয়েছে না হয়েছে ডিটেলস হচ্ছে ওনাকে জানায়। তো উনি বলছে যে তুমি কোনো টেনশন করো না, তুমি জাস্ট প্র্যাকটিস করো, ট্রিটমেন্ট নাও আর রিহ্যাব করো। ব্যথা কমলেও কবে ম্যাচে ফিরতে পারবেন কৃষ্ণা সেটা অনিশ্চিত। 2 মাস বাদেই রয়েছে আবার সাফ চ্যাম্পিয়নশিপ, আর সেই লক্ষ্য নিয়ে এগুচ্ছেন এই ফুটবলার। আমি আসলে মেন্টালি খুবই ভাঙা পড়ছিলাম, কারণ দীর্ঘদিন যেহেতু আর মোট কথা একসাথে থাকি, আমাদের টিমমেটরা খেলতে যায়, আমি খেলতে পারতেছি না, প্র্যাকটিস করতে পারতেছি না। আমার চেষ্টা আছে, তো আমি মনে করতেছি আজকে যেহেতু প্র্যাকটিস করছি, তো মোটামুটি ওরা হয়তো বা 100% দিতে পারতেছে, আমি বা 100% দিতে পারতেছি না। হয়তো বা 15 দিন বা হচ্ছে 10 দিন প্র্যাকটিস করলে ওদের সাথে যদি অ্যাটলিস্ট ব্যথা না করে, তাহলে হচ্ছে আমি ওদের সাথে মানে মিলে যেতে পারবো। আগামী অক্টোবরে নেপালের মাটিতে বসবে নারী সাফ চ্যাম্পিয়নশিপের 7ম আসর। ওখান থেকে আসলাম। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলমান গণত্রাণ কর্মসূচির মাধ্যমে এ সহায়তা পাঠায় বাফুফে। গণত্রাণ কর্মসূচিতে পাঠানো ত্রাণ সামগ্রীতে 1 টন চাল, 325 কেজি ডাল, 250 কেজি বিস্কুট, 250 প্যাকেট বাচ্চাদের দুধ, 100 কেজি খেজুর, 1000 বোতল পানি সহ বন্যার্তদের জন্য খাবার, স্যালাইন, প্রয়োজনীয় সব ঔষধ পাঠায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছাত্রদের হাত দিয়ে বানভাসীদের কিছুটা হলেও সহায়তা হবে বলে বিশ্বাস সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের। এছাড়া বন্যায় কবলিত এলাকায় প্রয়োজনে আরও সহায়তা পাঠানো হবে বলে জানান তিনি। মাত্র 4 দিনের ব্যবধানে 41 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার ছাড়ালো সুপারস্টার রোনালদোর ইউটিউব চ্যানেল ইয়োর ক্রিস্টিয়ানো। তুমুল জনপ্রিয়তায় ইতোমধ্যেই তার আপলোড করা ভিডিও থেকে 174 মিলিয়নের বেশি ভিউ পেয়েছে, যাতে তার আয় হয়েছে $100 মিলিয়ন বেশি। এছাড়াও ইউটিউবের বিজ্ঞাপন থেকে মাসে $5 মিলিয়ন আয়েরও সম্ভাবনা রয়েছে এই ইউটিউব চ্যানেলটির। মাঠে কিংবা মাঠের বাইরে ক্রিস্টিয়ানো রোনালদো এমন একটি নাম যে নামের পাশে রেকর্ডের পর রেকর্ড যুক্ত হয়েই চলেছে। এক একটা কীর্তি যেন রনকে পৌঁছে দিচ্ছে অনন্য উচ্চতায়। CR7 যে ফুটবলের বাইরেও কতটা জনপ্রিয় তারই এক নজির দেখলো এবার পুরো বিশ্ব। অবসর সময় যাপন কিংবা মজার ছলে ইউটিউব চ্যানেল খুলেছেন পর্তুগিজ মহাতারকা। ইয়োর ক্রিস্টিয়ানো নামে সেই ইউটিউব চ্যানেল মাত্র 1 ঘন্টায় ছাড়িয়ে যায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, যাতে গড়েছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডও। আর 24 ঘন্টার মধ্যে ছাড়িয়েছে 24 মিলিয়ন সাবস্ক্রাইবার, যা এর আগে করতে পারেনি কোনো ইউটিউব চ্যানেল। তুমুল
তুমুল জনপ্রিয় ইয়োর ক্রিস্টিয়ানো চ্যানেলটি মাত্র 22 মিনিটে ছুঁয়েছে 1 লাখ সাবস্ক্রাইবার। চ্যানেলটি খোলার 47 মিনিটের মধ্যে 1 মিলিয়ন ও 12 ঘন্টার মধ্যে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার যোগ হয়। তাতে সিলভার, গোল্ডেন ও ডায়মন্ড প্লে বাটনও জিতেছে চ্যানেলটি। ইতোমধ্যে রোনালদো তার এই ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছেন, যে ভিডিওগুলোতে 174 মিলিয়নের বেশি ভিউ হয়েছে। মাত্র 4 দিনের ব্যবধানে তার এই ইউটিউব চ্যানেলের জনপ্রিয়তায় ভক্তদের মনে একটা প্রশ্ন উকি দিতেই পারে, এই চ্যানেল থেকে কত অর্থ উপার্জন করছেন রোনালদো? ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড রেট অনুযায়ী ইউটিউবে প্রতি 1000 ভিউর জন্য $6 দেওয়া হয়। ইতোমধ্যেই রন তার ইউটিউব চ্যানেলে 20টি ভিডিও পোস্ট করেছেন। হিসেব অনুযায়ী প্রতি 1 মিলিয়নের জন্য 1200 থেকে $6000 আয় হয়ে থাকে। সব মিলে মোটে 4 দিনের মধ্যে এই ইউটিউব চ্যানেল থেকে $100 মিলিয়ন উপার্জন করেছেন CR7। এত কম সময়ে যা এখন পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলই করতে পারেনি। আর ইয়োর ক্রিস্টিয়ানো চ্যানেলে বিজ্ঞাপন থেকে মাসে প্রায় $5 মিলিয়ন উপার্জনেরও ধারণা করা হচ্ছে। তার এই ইউটিউব চ্যানেলে গড়ে 400 মিলিয়ন ভিউয়ারশিপ পাওয়ারও সম্ভাবনা রয়েছে। রোনালদো ইউটিউব অ্যাকাউন্ট খোলার আগে তার সম্পদের পরিমাণ ছিল $500 মিলিয়ন। এবার তার এই চ্যানেল থেকে আয়ে সম্পদের পরিমাণ আরও বাড়বে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রামে তুমুল জনপ্রিয়তায় মোটা অঙ্ক উপার্জন করেছেন এই পর্তুগিজ সুপারস্টার। তাজিন খন্দকার, সময় সংবাদ। বেগম খালেদা জিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি করা হয়। সঙ্গীত শিল্পী আসিফ ইমাদ বাদী হয়ে জাকিয়া আল ফারাবির আদালতে এই মামলাটি করেন। পরে তার জবানবন্দি গ্রহণের পর অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে মতিঝিল থানাকে নির্দেশ দেন আদালত। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ছাড়াও এই মামলায় 50 জনকে আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয় 2015 সালের 20 এপ্রিল বিএনপি কার্যালয়ের সামনে নির্বাচনী প্রচারণায় অংশ নেন বেগম খালেদা জিয়া। সে সময় তাকে হত্যার উদ্দেশ্যে অস্ত্রসহ তার গাড়ি বহরে হামলা চালায় আসামিরা। ভাঙচুর করা হয় খালেদা জিয়ার গাড়ি বহরের 12 থেকে 14টি গাড়ি। আগুন দেওয়া হয় 4টি মোটরসাইকেলে। মারধর করা হয় নেতাকর্মীদের। আহত হন খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল হয়েছে। রোববার দুপুরে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের আয়োজনে শহরের কুড়িডোব মাঠের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এরপর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে তা শেষ হয়। পরে ডিসি কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। এতে জেলার 2 শতাধিক খেলোয়াড় ও সংগঠক অংশ নেন। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে যত দ্রুত সম্ভব জেলা ক্রীড়া সংস্থার সংস্কার দাবি করেন তারা। নতুন কমিটি গঠনের ক্ষেত্রে সুবিধাবাদী কর্তাদের সুযোগ না দিয়ে ক্রীড়া সংগঠক এবং সাবেক ও বর্তমান খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়ার দাবিও জানান তারা। এবারে আবারও ক্রিকেট প্রসঙ্গ। 38 বছর বয়সে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের মারকুটে ওপেনার শিখর ধাওয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন এই ব্যাটার। চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে 2022-এ ভারতের হয়ে শেষবারের মতো মাঠে নেমেছিলেন ধাওয়ান। এরপর থেকেই জাতীয় দলের বাইরে তিনি। তবে আইপিএলে নিয়মিত খেলেছেন বাঁহাতি এই ওপেনার। এবার সেখান থেকেও নিজেকে গুটিয়ে নিচ্ছেন ধাওয়ান। 2 দশকের ক্যারিয়ারে পাশে থাকার জন্য সতীর্থ ও বিসিসিআইকে ধন্যবাদ জানান তিনি। ভারতের হয়ে 34 টেস্ট, 167 ওয়ানডে ও 68টি টি20 খেলেছেন ধাওয়ান। সবশেষ আইপিএলে খেলেছেন পাঞ্জাব কিংসের হয়ে। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে ফুটবলের সেমিফাইনালে কাল ভারত চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে চাপমুক্ত থেকে ফাইনাল নিশ্চিতের লক্ষ্য। চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো অনুশীলনে কৃষ্ণা। অক্টোবরে নেপালে নারী সাফে আবারও দেশকে শিরোপা উপহার দেওয়ার প্রত্যয়। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গে থাকুন সময়ের।